ব্যোমকেশ মাঝে মাঝে যে সমস্ত অদ্ভুত জিনিসপত্র নিয়ে মাথা ঘামায় তার মধ্যে এখন একটা নতুন কাজ সে বেছে নিয়েছে। যদিও মনে হয় এটার সঙ্গে কোনো একটা কেসের সম্পর্ক আছে। আসলে দাসবাবুর সাথে ব্যোমকেশ একটা তদন্ত করে চলেছে। প্রায় সপ্তাহ দুয়েক হয়ে গেল, তবে অপরাধীকে এখনো ধরা যায়নি। চুরি করা জিনিসটা উদ্ধার করার চেষ্টা চলছে। যদি কেসটা ব্যোমকেশ সমাধান করে ফেলতো তাহলে নিশ্চয়ই আমায় বলতো, কারণ এর মধ্যে দুবার আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করেছি, তখনও বলেছে চুরিটা যে কিভাবে হয়েছে সেটা আমি মোটামুটি আন্দাজ করতে পেরেছি ভাইয়া, কিন্তু অপরাধী ধরার মতো কোনো সূত্র এখনো হাতে পাইনি। আসলে মোটিভটা খুঁজে পাচ্ছি না। ওই মোটিভটা খুঁজে পেলে কেসটা একটু সহজ হয়ে আসতো। দাসবাবু চেষ্টা করে চলেছেন, আমিও চেষ্টা করছি। চুরিটা কিভাবে হয়েছে বলে তোমার মনে হচ্ছে? হিরেটা রাখা ছিল সোনার দোকানের একটা সিন্দুকের মধ্যে। সেখান থেকে সেটা বার করে নিয়ে যাওয়ার জন্য সেটা খুলতে হবে। সেক্ষেত্রে চাবি ছাড়া কাজটা অসম্ভব। আরও একটা ব্যাপার হতে পারে, কোনো সময় সেটা খোলা রেখে দোকানদার কাজ করছিল, সেই সময় চুরিটা হয়েছে। তবে যেদিন চুরি হয়েছে সেদিন বাইরের কেউ আসেনি, সেক্ষেত্রে দোকানের দুজন কর্মচারীদেরই সন্দেহ করতে হয়। দোকানদার একবার বাড়িতে কোনো একটা কাজে গিয়েছিলেন, আসার পরে আর সিন্দুক খুলে দেখেননি। আমার মনে হয় ঠিক ওই সময়ের সিন্দুক খুলে কেউ কাজটা করেছে। আবার এমনও হতে পারে এই কাজে দুজনেই রয়েছে, কিন্তু মোটিভটা খুঁজে না পেলে কাউকে সন্দেহ করা যাচ্ছে না। আমি সেই কাজটাই করছি এখন। আমি আর এই ব্যাপারে ব্যোমকেশকে তেমন কিছুই বলিনি। সে তার মতো কেসে তদন্ত করে চলেছে। আমিও নিজের রহস্য উপন্যাস নিয়ে খানিকটা ব্যস্ত রয়েছি বলে তার সাথে বেরিয়ে পড়ার মতো সময় পাচ্ছি না। এর মাঝে কয়েকটা দিন কেটে গেল। একদিন সকালে আমি নিজের ঘরে বসে রহস্য উপন্যাসের শেষের দিকটা লিখে রাখছি। লেখা হয়ে গেলে ব্যোমকেশকে একবার শোনানো প্রয়োজন, কারণ মাঝে মাঝে অনেক কিছুই আমি ভুলে যাই যেটা ব্যোমকেশের মনে থাকে। আর যে কেসটা ব্যোমকেশ সমাধান করেছে সে কেস নিয়েই তো আমার এই রহস্য উপন্যাস। তাই সেখানে ও ছাড়া গোটা ব্যাপারটাই যে অসম্পূর্ণ। সেদিন নিজের ঘরে বসে রয়েছি, এমন সময় রামদয়াল এসে বলল ব্যোমকেশ আমায় তার ঘরে ডেকে পাঠিয়েছে। আমিও রহস্য উপন্যাস লেখা বন্ধ করে ওর ঘরে গেলাম। ভাবলাম বোধহয় ও কেসটা সমাধান করে ফেলেছে, কিন্তু দেখতে পেলাম ব্যোমকেশের সামনে উল্টো দিকের চেয়ারে বসে রয়েছেন এক ভদ্রলোক। আমায় দেখে তিনি সামান্য হাসলেন। নমস্কার করে ওর পাশের চেয়ারটায় বসতেই ব্যোমকেশ বলে উঠল, বসে আছি, এই ভদ্রলোক একটা অদ্ভুত কেস নিয়ে আমার কাছে এসেছে, তাই ভাবলাম সেটা শোনার আগে একবার তোমাকে ডেকে পাঠাই। আশা করি তোমার কাজের কোনো ক্ষতি হবে না তাতে। আমি ব্যোমকেশের কথায় উত্তর না দিয়ে ইশারায় তার কথা সমর্থন করতেই ভদ্রলোক বলতে শুরু করলেন, ব্যোমকেশ বাবু, আমার নাম তো আমি আপনাকে আগেই বলেছি, তাও অমরজিৎ বাবুর সুবিধার্থে আরো একবার বলে রাখি, আমার নাম সুধীর রঞ্জন সামন্ত। আমি থাকি মেটুয়া বুর্জের দিকে একটা জায়গা। সেখানে আমার বাড়িতে যেতে গেলে আপনাকে মেটিয়া বুর্জের থানার কাছাকাছি গিয়ে কাউকে জিজ্ঞাসা করলে আমার বাড়ির পাশের একটা বড় শিব মন্দিরের কথা বলবে, আর তার কাছেই আমার বাড়ি। একসময় পাটের ব্যবসা করতাম, তবে এখন সেই সমস্ত কিছু থেকে অবসর নিয়ে বাড়িতেই থাকি। ব্যবসার সাথে যে সামান্য জড়িয়ে রয়েছি তা অস্বীকার করব না, তবে আমার বাইরে বেরিয়ে কোনো কাজই করতে হয় না। সে সমস্ত কাজ করার জন্য অন্য লোক রয়েছে। আসলে আমি আমারই চেনা একজনের সাথে কিছুটা শেয়ারে এই ব্যবসা করি। কাজকর্ম ভালোই চলছে, যা আয় হয় তাতে কিছুটা খরচা করে বাকিটা ব্যাংকে জমাই। মাত্র কয়েকদিন আগে বাড়ি ফেরার সময় হঠাৎ করে একটি লোকের সাথে আমার রাস্তায় ধাক্কা লাগে। ঠিক এই সময় ব্যোমকেশ ভদ্রলোককে থামিয়ে দিয়ে বলল, আপনি বললেন আপনাকে ব্যবসার কাজে বাইরে বেরোতে হয় না, তাহলে আপনি কয়েকদিন আগেই ঠিক কি কাজে বেরিয়েছিলেন? ব্যবসার কাজে আমি কোথাও যাইনি, আমি বেরিয়েছিলাম অন্য একটা কাজে। আসলে আমার চেনা এক ভদ্রলোকের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। তার বাড়িতেই দেখা করে আমি যখন বেরিয়ে ফিরে আসছি, এমন সময় রাস্তায় একটা লোকের সাথে আমার ধাক্কা লাগে। লোকটাই অন্যমনস্ক হয়ে সামনের দিকে এগিয়ে আসছিল। তো ও ধাক্কা লাগার জন্য ভদ্রলোক যখন ক্ষমা চান, তখন সেখানে তার কিছু বলার থাকে না ব্যোমকেশ বাবু। তাই আমি সেখান থেকে বেরিয়ে চলে আসি। ব্যাপারটা আমার মনের মধ্যেই থেকে যায়। কেমন যেন মনে হচ্ছিল ভদ্রলোক ইচ্ছে করেই আমায় ধাক্কাটা দিয়েছে। তার গায়ে একটা কালো চাদর ছিল, কিন্তু ওই দিনের বেলা
ওরকম গায়ে চাদর দিয়ে ঘুরছিল কেন তা আমি বুঝতে পারিনি। বাড়িতে এসে জামা কাপড় ছাড়ার সময় হঠাৎ করে একটা কাগজ মাটিতে পড়ে যায়। আমি একটু অবাক হয়ে যাই। আমার পকেটে তো কোনো কাগজ থাকার কথা ছিল না, তাহলে এই কাগজটা এলো কোথা থেকে? সেটা তুলে নিয়ে দেখতেই আমি অবাক হয়ে যাই। বড় বড় করে লাল কালিতে লেখা রয়েছে সাবধান, আর তার তলায় লেখা রয়েছে মৃত্যু। কাগজটা আপনার পকেটে অন্য কোথা থেকে আসতে পারে না? সে ব্যাপারে আপনি নিশ্চিত? আর ওই ভদ্রলোকের সঙ্গে যখন আপনার ধাক্কা লাগে তখন সেই ভদ্রলোক আপনার পকেটে ওই কাগজটা চালান করে দিতে পারে, সে ব্যাপারে আপনার কি মনে হয়? সেই ভদ্রলোক এই কাজ করেছে বলে আমার মনে হয় ব্যোমকেশ বাবু, কিন্তু তখন ব্যাপারটা নিয়ে আমি সেইভাবে ভাবি না, কারণ কাগজটা তলা পাকিয়ে আমি জানলা থেকে বাইরে ফেলে দিই। সেই সময় কেউ আমার সাথে রসিকতা করেছে মনে হচ্ছিল, তো যথারীতি এই কথাটা আমি মন থেকে বের করে দিই। 2 দিন আগের কথা। আমাদের ব্যবসাটা আসলে যেখানে চলে সেখানে মাসে অন্তত একবার আমি গিয়ে কাজকর্ম দেখে আসছি। বুঝতেই পারছেন আমাদের দুজনের টাকা আছে তো এই ব্যবসাতে, তাই দেখে আসা আমার কর্তব্য। সেখান থেকে কাজকর্ম দেখে ফিরে আসার সময় একটা বাচ্চা ছেলে হঠাৎ করে দৌড়ে আমার দিকে আসে। আমি ভাবি মনে হয় ভিখারি গোছের কেউ একটা হবে, কারণ তার পরনে পোশাক খুব একটা ভালো ছিল না। সে আমার সামনে এসে দাঁড়াতেই আমি তার দিকে তাকাই। সে তখন হাত বাড়িয়ে আমাকে একটা কাগজ দেয় এবং দিয়েই সে থমকে দাঁড়িয়ে পড়ে। আমি কাগজটা হাতে নিয়ে দেখতে পাই কাগজে সেই লাল অক্ষরে লেখা রয়েছে সাবধান, আর তার তলায় লেখা রয়েছে মৃত্যু। ছেলেটা তখনও আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে বলি যে কাগজটা তোকে কে দিয়েছে? আমার কথায় সেই বাচ্চা ছেলেটি দূরে একটা গলির মুখের দিকে হাত দেখায়, আর তখনই আমি দেখতে পাই সেখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, যার গোটা মুখ কালো চাদরে ঢাকা। আমার কেন জানি না রাগ চেপে যায়। আমি তখনই তার দিকে তাড়াতাড়ি এগিয়ে যাই, কিন্তু সে ততক্ষণে গলির ভেতরে ঢুকে পড়েছে। অনেকক্ষণ খুঁজেও আর তাকে দেখতে পাই না। ততক্ষণে সেই বাচ্চা ছেলেটাও আমার সামনে থেকে উধাও। এখন ব্যোমকেশ বাবু, কেউ যদি আমার সাথে রসিকতা করতে চায় তাহলে সে সেটা একবারই করবে, কিন্তু যেই লোকটাকে আমি সেদিন গলির মুখে দেখতে পেয়েছিলাম সেই লোকটার সাথেই আমার ধাক্কা লেগেছিল। দ্বিতীয়বার আমরা সামনে হতে চাইনি বলেই বাচ্চা ছেলেটাকে দিয়ে কাগজটা পাঠিয়েছে। এমন একটা অবস্থায় আমায় কেউ কি সাবধান করে দিতে চাইছে নাকি হুমকি দিচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। তাই আর সময় নষ্ট না করে আমি আপনার কাছে এলাম। এবার আপনি যদি আমার এই ব্যাপারে সাহায্য করতে পারেন তাহলে। ব্যোমকেশ সবকিছুই মন দিয়ে শুনল, তারপর একটু চুপ করে থেকে বলল, আপনার কোনো শত্রু কিংবা আপনার কোনো প্রতিদ্বন্দ্বী এমন কেউ আছে যে আপনাকে এভাবে ভয় দেখাতে পারে? হুমকি বা সাবধানবাণী সেটা বোঝার জন্য আপনাকে আপনার ব্যাপারে সবকিছু ভালো করে জানা দরকার। কিন্তু দেখুন ব্যোমকেশ বাবু, শত্রুর কথা কিংবা প্রতিদ্বন্দ্বীর কথা যাই বলুন না কেন, সে আমি যখন ব্যবসা করতাম তখন না হয় আমার কাছে থাকতে পারে সেরকম কিছু, কিন্তু এখন তো আমি তেমন কিছুই করছি না। আর যদি সত্যি কেউ থেকে থাকে তাহলে এভাবে আমাকে সতর্ক করিয়ে দিয়ে তার কি লাভ হবে বলুন তো? আমায় খুন করার হলে সে এতদিনে তো করতেই পারতো। আমি যখন বাইরে বের হই তখন তো আমি একাই থাকি, তাই সেসব না করে চিঠি পাঠিয়ে লাভ কি হচ্ছে বলুন তো? হুমকির ব্যাপারটা তো না হয় বুঝলাম, কিন্তু এটা যে সাবধানবাণী তা আপনার মনে হলো কেন? আপনার কাছে কোনো কিছু গোপন করব না। ব্যবসার কাজে মাঝে মাঝে আমাদের এমন কিছু পথের আশ্রয় নিতে হয় যা অতি সহজ পথ নয়, আর তাতে মাঝে মাঝে কারোর ক্ষতি হয় না, সে আমি অস্বীকার করব না। তাই শত্রু থেকেই থাকে। যে আমাকে খুন করতে চায় সে দিনের আলোয় পথে বেরিয়ে আমায় কাগজে লিখে সেটা জানিয়ে দেবে কেন? আপনার সেই বন্ধু ভদ্রলোক, মানে যার সঙ্গে আপনি ব্যবসাটা মিলিতভাবে করেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন? কাল রাতেই টেলিফোন করে তাকে সমস্ত কিছু জানিয়েছি। আসলে সম্প্রতি আমরা একটা বড় অর্ডার নিয়েছি। একটা বড় কারখানায় বেশ কিছু পাটের যোগান দেওয়ার অর্ডার রয়েছে। তার জন্য বেশ খানিকটা মাল আমাদের বাইরে থেকে আনতে হয়েছে। এই কাজগুলি সামান্য ভয় থাকে, একটু এদিক থেকে ওদিক হলে ব্যবসা ডুবে যাওয়ার কথা আছে, কারণ এই সমস্ত বিষয়ে অনেক টাকা আমাদের লাগানো থাকে। আর একবার বাজারের নাম খারাপ হলে বুঝতেই পারছেন, এ হলো প্রতিযোগিতার বাজার। একবার বসে গেলে
আবার উঠতে অনেক কষ্ট। তাই তাকে ব্যাপারটা জানাই, কিন্তু সে আমাকে বলে এখন চুপ করে থাকতে, আগে কাজটা হয়ে যাক, তারপর না হয় এই সমস্ত বিষয় নিয়ে ভাবা যাবে। অর্থাৎ আপনার বিষয়টাকে তিনি এক্ষুনি বেশি গুরুত্ব দিতে চাইছেন না, আগে কাজটা উদ্ধার হয়ে যাক, তারপর দেখা যাবে। কথাটা বলে ব্যোমকেশ মুখের সামনে দুটো হাত জড়ো করে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর হঠাৎ মুখ তুলে বলল, আচ্ছা, আমায় একটা কথা বলুন তো সুধীর রঞ্জন বাবু, এই যে আপনারা বড় একটা অর্ডার পেয়েছেন, এই অর্ডারের পিছনে তো আরো অনেকেই থাকে যারা আপনাদের মতো পাটের ব্যবসা করছে। তারা আপনার কোনো ক্ষতি করতে চাইছে, এমনটা হতে পারে না? হতে তো অনেক কিছুই পারে, কিন্তু যাতে সেটা না হয় তার জন্যই তো আপনার কাছে আসা। একটা বিপদ যদি আমার মাথার কাছে ঘুরতে থাকে, তাহলে সেটা নিয়ে আপনি আমাকে উদ্ধার করে দিন, এই আমার আর্জি আপনার কাছে। আপনার প্রাপ্য নিয়ে আপনার ভাবতে হবে না। আপনাকে আমি নিরাশ করব না ব্যোমকেশ বাবু। শুধু আপনি এই কাগজকে কেন পাঠালো সে ব্যাপারটা আমাকে খুঁজে বার করে দিন। আপনার বাড়িতে কোনো সমস্যা দেখা যায়নি তো? মানে বাড়ির ওপর কেউ অনুসরণ করছে, কিংবা আপনি যখন রাস্তায় বেরোচ্ছেন তখন আপনাকে কেউ অনুসরণ করছে, এমন কিছু? ভালো কথা মনে করিয়েছেন ব্যোমকেশ বাবু, আমি নিজেই কথাটা বলতাম। আমার বাড়ির উপর যেন কেউ নজর রেখে চলেছে। এমনকি আমার এটাও মনে হয় সে রাতের বেলায় আমার একদম দরজার কাছে পর্যন্ত চলে আসে। ব্যাপারটা মনে হওয়ার একটা কারণ আছে। আমার বাড়ির প্রাচীর বেশ খানিকটা উঁচু, সেই তুলনায় আমার বাড়ির গেট অনেকটাই নিচু। লোহার গেট, পুরনো দিনের গেট, তাই সামান্য শব্দ হয়। গেট কেউ খুলে কিংবা গেটের উপর থেকে টপকে আসলে সেই শব্দটা আমি পাই। রাতের বেলা সেই শব্দ আমি মাঝে মাঝে পেয়েছি, আর শব্দ পেলেই আমি জানলার কাছে চলে যাই। তখন মনে হয় অন্ধকারে বাড়ির ভেতর কেউ একটা লুকিয়ে আছে। একটা ছায়া মূর্তি মনে হয় আমি মাঝে মাঝে দেখতেও পেয়েছি। তার মানে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। আপনার ক্ষতি করার চেষ্টা যে কেউ করছে সে ব্যাপারে তো নিশ্চিত, কিন্তু তার সঙ্গে এই চিঠিটার কোনো সম্পর্ক আছে কিনা সেটা খুঁজে বার করতে হবে। আপনার সেই বন্ধু ভদ্রলোকের নামটা কি, আর তার কোনো ঠিকানা আপনার কাছে আছে? তার নাম দীনেশ হালদার। মেটেয়া বুর্জের কাছেই আমাদের একটা অফিস আছে। সে অফিস ঘরে অনেক মালপত্র আছে, সেখানে সে থাকে। আর তার বাড়ি কিন্তু পার্ক স্ট্রিটের কাছে। তার বাড়ির ঠিকানা আমি আপনাকে লিখে দিয়ে যাচ্ছি। সুধীর রঞ্জন বাবু দীনেশ হালদারের বাড়ির ঠিকানা, টেলিফোন নাম্বার সমস্ত কিছুই লিখে দিয়ে গেল। যাওয়ার আগে ভদ্রলোক আরো একবার বললেন, ব্যোমকেশ বাবু, আমি কিন্তু আশায় রইলাম। আপনি আমায় সাহায্য করবেন, দেখবেন তার আগেই যেন আমার কোনো বিপদ না ঘটে যায়। ব্যোমকেশ সামান্য হাসল, তারপর বলল, আপনি নিশ্চিন্ত থাকুন সুধীর রঞ্জন বাবু, আপনার কেসটা আমি হাতে নিলাম। আমার দিক দিয়ে যত দূর সম্ভব আমি দেখব। ভদ্রলোক বেরিয়ে যেতেই ব্যোমকেশ কিছুক্ষণ চিন্তিত মুখে বসে রইল। তারপর আমায় বলল, কি মনে হচ্ছে ভাইয়া, ওই কাগজটা আসলে ভদ্রলোকের হুমকি না সাবধানবাণী? এভাবে তো কিছুই বলা যাবে না। ভদ্রলোকের বাড়ির উপরে কেউ নজর রাখছে যখন, তাহলে ভদ্রলোকের যে একটা বিপদ রয়েছে তা তো বোঝাই যায়। তবে ওই চাদর দেওয়া ভদ্রলোক আসলে কি করতে চাইছে সেটাই তো বোঝা যাচ্ছে না। হতে পারে হুমকি চিঠি, আবার হতে পারে সাবধানবাণী, দুটোরই সম্ভাবনা রয়েছে। এই দীনেশ হালদার নামের ভদ্রলোকের সঙ্গে একবার কথা বলতে হবে। তাছাড়া তাদের অফিস ঘরেও খোঁজ নিতে হবে। সুধীর রঞ্জন বাবুর ব্যাপারেও খোঁজ খবর নেওয়া দরকার অমরজিৎ। দীনেশ হালদার, অফিস ঘর, এই সমস্ত না হয় বুঝলাম, কিন্তু সুধীর রঞ্জন বাবুর ব্যাপারে আবার কি খোঁজ নেবে? ভদ্রলোক যে সত্যি কথা বলছেন তার নিশ্চয়তা কোথায়? তিনি ব্যবসাদার লোক, সামান্য একটা মিথ্যে বলে তিনি অনেক কিছুই প্রমাণ করে ফেলতে পারেন। সে ব্যাপারটা মাথায় রাখতে হবে। কিন্তু তোমার এই অকারণে সবাইকে সন্দেহ করার ব্যাপারটা কিন্তু ঠিক নয়। ভদ্রলোক আমাদের কাছে একটা কেস নিয়ে এসেছেন, তোমার তাকে সাহায্য করা উচিত, তার বদলে তুমি তাকেই সন্দেহ করছো। আগেও অনেক কেসে এমন দেখা গেছে বন্ধু। আমাদের কাছে কেস নিয়ে যে এসেছে সেই কোনো না কোনোভাবে অপরাধের সঙ্গে জড়িত। সেই ব্যাপারগুলো আশা করি তুমি ভুলে যাচ্ছ না। ব্যোমকেশের কথার উত্তরে আমি কিছুই বলতে পারলাম না, কারণ এর আগেও আমাদের কাছে এমন কিছু কেস এসে পৌঁছেছিল যেগুলোতে সত্যিই যাকে সন্দেহ করার কথা নয় সেই সবার শেষে অপরাধী হয়েছিল। ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া, আশা করি তোমার রহস্য উপন্যাস শেষের পথে। তুমি যাও,
তোমার উপন্যাসটা বরং আজকে শেষ করে ফেলো। আমায় একটু বেরোতে হবে, কাল না হয় আমরা ওই দীনেশ হালদারের সঙ্গে একবার দেখা করতে যাব। আরও কয়েকটা ব্যাপারে তখনই খোঁজ খবর নিয়ে নেব। তুমি এখন কোথায় বেরোচ্ছ? একবার থানায় যাব, সেই চুরিটার ব্যাপারে দাসবাবুর সঙ্গে কথা বলতে হবে। তাছাড়া আরও দু একটা ছোটোখাটো কাজ রয়েছে, তবে চিন্তা নেই, বিকেলের আগেই আমি ফিরে আসব। তোমার রহস্য উপন্যাসটাও তো আবার দেখতে হবে নাকি? ব্যোমকেশ পোশাক বদলে নিয়ে বাইরে বেরিয়ে পড়ল। আমি আর কি করি, তাই আমি নিজের ঘরে গিয়ে রহস্য উপন্যাসের শেষের দিকটা ভালোভাবে লিখতে শুরু করলাম। এটাই ক্লাইম্যাক্স। এটা ভালোভাবে না লিখলে কেসটাকে সেভাবে ফুটিয়ে তোলা যাবে না। তাই ভাবলাম আজ গোটা দিনের মধ্যেই ব্যাপারটা ভালোভাবে লিখে শেষ করতে হবে। কাল যদি আবার ব্যোমকেশের সাথে বেরিয়ে পড়তে হয়। ব্যোমকেশ কিন্তু বিকেলে ফিরল না। সে ফিরে এলো একেবারে সন্ধ্যের দিকে। আমায় জানালো চুরির কেসটায় একরকম সমাধান হয়েই গেছে। অপরাধীকেও সন্দেহ করা যাচ্ছে, তার বিরুদ্ধে শক্ত প্রমাণও রয়েছে। এখন শুধু তাকে ধরার অপেক্ষা। তবে এছাড়া আরও একটা কাজ ব্যোমকেশ করেছে। সুধীর রঞ্জন বাবু আর দীনেশ হালদারের ব্যাপারে কিছু খোঁজ খবর নিয়েছে, যদিও বেশিরভাগটাই পুলিশের কাছ থেকে সাহায্য নেওয়া আর বাকিটা আশেপাশে থেকে তথ্য জোগাড় করা। তবে এই সমস্ত কিছুর মধ্যে আরও একটা তথ্য উঠে এসেছে। সুধীর রঞ্জন বাবু আর দীনেশ হালদারের যে কারখানায় পাট যোগান দেওয়ার কথা ছিল, সেই কারখানায় আগে যে কাজটা করত, অর্থাৎ পাটের যোগান দিত, সে কোনোভাবে একটা আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছিল। আর সেই কারণেই গোটা কাজটা এসে পড়ে তাদের কাছে। এখন সেই আগের ভদ্রলোক পুলিশি ঝামেলা থেকে বেরিয়ে পড়তে পেরেছেন, তবে এই কারখানার কাজটা তিনি আর ফিরে পাননি কোনো একটা কারণে। আর নতুন তথ্যটা হলো এই ভদ্রলোক নাকি একবার দীনেশ হালদারের সাথে দেখা করেছিলেন এই সমস্ত ব্যাপারে কথাবার্তা বলার জন্য। তবে দীনেশ হালদার তার সাথে কথা বললেও তার কোনো কথাই শুনতে রাজি হননি। তিনি একরকমই ভদ্রলোককে তাড়িয়ে দিয়েছিলেন। তবে সেই ব্যাপারটা সুধীর রঞ্জন বাবু মেনে নিতে পারেননি, কারণ যতই হোক তারা সবাই একই পথের পথিক, তাই তার সাথে খারাপ ব্যবহার করা ঠিক নয়। সুধীর রঞ্জন বাবু এই ভদ্রলোকের সাথে আলাদাভাবে দেখা করে ক্ষমা চান। তাই তার সাথে সুধীর রঞ্জন বাবুর একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। আর ব্যবসার ব্যাপারে সমস্ত কিছু এই ভদ্রলোক তখন মেনে নিয়েছিলেন। তিনি নিজের কাজ অন্য পথে চালানোর চেষ্টা করেছিলেন, যদিও আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার জন্য তার কাজের বেশ ক্ষতি হয়েছিল। এমনকি সেই ব্যাপারে সুধীর রঞ্জন বাবু তাকে সাহায্য করবেন এমন কথাও দিয়েছিলেন। সেদিন রাতের মধ্যে আমার রহস্য উপন্যাসটা শেষ হয়ে এলো। সেটা ব্যোমকেশকে শোনাতে হবে। তাই ওর ঘরে গিয়ে বললাম, এই বলছে আমার কাজ শেষ, আর তুমি কি এখন একবার শুনবে? আসলে তুমি শুনে নিয়ে যদি বলো ঠিক আছে, তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। অনেক ব্যাপার তো আমি মাঝে মাঝে ভুলে যাই, বা যেটা তুমি জানো সেটা আমি জানি না, তাই একটু সাহায্য প্রয়োজন। আজ আর শুনবো না বন্ধু। আজ রাতের মধ্যে কোনো একটা ব্যবস্থা বার করতে হবে, যাতে ওই চোরকে ধরা যায়। কাল থেকে আমরা সুধীর রঞ্জন বাবুর কেসটাই নেমে পড়ব। কেসটা শেষ হয়ে যাক, তারপর না হয় তোমার রহস্য উপন্যাসটা একবার শুনে দেখব। তারপর সেটা তুমি প্রকাশকের কাছে পাঠিয়ে দিও, ঠিক আছে? ব্যোমকেশের কথায় আপত্তি করার মতো কিছুই ছিল না। গোটা রহস্য উপন্যাসটা পড়ে শোনাতে যেমন সময় লাগবে, তেমন মাঝে মাঝে যদি কিছু পরিবর্তন হয় সেগুলোতেও সময় লাগবে। তাই কেস শেষ না হওয়া পর্যন্ত তাকে সেটা পড়ে না শোনানোই ভালো, তাতে আরও সমস্যা বাড়তে পারে। তাই আমি রহস্য উপন্যাসের খাতাটা বন্ধ করে নিজের টেবিলের উপরে রেখে দিলাম। একেবারে কেস শেষ হওয়ার পরেই সেটা খুলব। পরদিন সকালে ব্যোমকেশ তৈরি থাকতে বলেছিল। সময় মতো আমি আর ব্যোমকেশ বেরিয়ে পড়লাম দীনেশ হালদারের সাথে দেখা করার জন্য, ভদ্রলোকের সেই অফিসে। গুদাম ঘরের কাছে পৌঁছে দেখলাম বাইরে একজন দারোয়ান মতো ছিল। তার সাথে দেখা করে ও বলল, তোমার বাবুর সঙ্গে একবার দেখা করব। আসলে আমাদের কিছু কাঁচা পাট লাগবে। আমাদের যেখানে অপেক্ষা করতে বলা হলো সেটা আসলে কোনো ঘর নয়, অফিস ঘরের বাইরে একটা ছোট্ট বারান্দা মতো। সে বারান্দায় দুটো চেয়ার পাশাপাশি রাখা, সেখানেই আমরা বসলাম। একটু পরেই বোধহয় ভেতর থেকে দীনেশবাবু বলে উঠলেন, এই হরি, এই বাইরে কে আছে, ভিতরে পাঠিয়ে দাও। দারোয়ান আমাদের দিকে ইশারা করলে আমরা ভেতরে ঢুকলাম। ব্যোমকেশ ঢুকেই নমস্কার করে বলল, নমস্কার দীনেশবাবু। এই আমাদের ছোট্ট একটা ব্যাগের কারখানা রয়েছে, তা আমাদের কিছু কাঁচা পাট প্রয়োজন, তাই আপনার সঙ্গে কথা বলতে এলাম আর কি। কতটা পাট লাগবে আর পাটের দাম কি আছে এখন তা জানেন তো?
সে আপনি ভালো বুঝবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আমি শুনেছিলাম এখানে সুধীর রঞ্জন বাবুকে পাওয়া যেতে পারে। আসলে সুধীর রঞ্জন বাবু আমার বেশ পরিচিত। উনি অফিসে খুব একটা আসেন না, গোটা ব্যাপারটাই আমিই সামলাই, তাই আপনার যা কথাবার্তা বলার আমার সাথেই বলতে হবে। ও আচ্ছা, শুনেছি সম্প্রতি আপনারা একটা বড় অর্ডার পেয়েছেন পার্ট সাপ্লাইয়ের, সেটা কি সত্যি? এই আপনি কে বলুন তো? আপনাকে আমি এত কথা বলতে যাব কেন? আপনার কি কাজ আছে সেটা বলুন, না হলে আমার সময় নষ্ট করবেন না। দীনেশবাবু, সময় নষ্ট আমি করব না। আসলে আপনারা কাদের কাদের পার্ট সাপ্লাই করেন সেটা জানা থাকলে একটু ভালো হতো। আসলে বুঝতেই পারছেন, এর আগেও আমি 2-1 জায়গায় গেছি, তারা আমায় পাটের দামও বলেছে। তবে সুধীর রঞ্জন বাবুর সঙ্গে আমার পরিচয় ছিল, তাই ভাবলাম না আমি এখান থেকেই পাট তুলবো আর কি। সুধীর রঞ্জন বাবু সমস্ত ব্যাপার দেখেন না, গোটাটাই আমি দেখি। আর আপনারা এর আগে কাদের কাছে গিয়েছিলেন বলুন তো? আমি ভাবলাম ব্যোমকেশ এবার বোধহয় ধরা পড়ে যাবে। মিথ্যে কথা যে ব্যোমকেশ মাঝে মাঝে বলে সেটা আমি জানি, কিন্তু সে এই সমস্ত ব্যাপার থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসে। তাই আমি অপেক্ষা করলাম ও কি বলে তা শোনার জন্য। আমরা এর আগে গিয়েছিলাম উমেশ চক্রবর্তী নামে এক ভদ্রলোকের কাছে। ওনার কাছে গিয়েছিলেন? উনি তো নিজেই ব্যবসা করতে গিয়ে একটা আইনি সমস্যায় পড়ে সব কিছু ডুবে বসেছেন। ওনার সাথে ব্যবসা করলে আপনাদের ডুবতে হবে। কেন বলুন তো, ওনার আবার কি হয়েছে? আমি শুনেছি সুধীর রঞ্জন বাবুর সঙ্গে ওনার সম্পর্ক বেশ ভালো। সুধীর রঞ্জন বাবু বোকা লোক, এসব ব্যাপারে একটু চালাক হতে হয়। ওই ভদ্রলোকের সাথে লোকসানি হবে, লাভ কিছু হবে না। তাকে আমি বারবার বলি এই সমস্ত কথা, তিনি কিছু শোনেন না। আমি আর তার সাথেই ব্যবসা করব না, আমি এরপর থেকে নিজেই ব্যবসা করব। তবে একটা বড় অর্ডার রয়েছে, সেটা রওনা না হলে কাজ করা সম্ভব নয়। তাই আচ্ছা আচ্ছা দীনেশবাবু, ওই যে পাটের ব্যাপারে আমাকে একটু খুলে বলুন তো, দামের ব্যাপারে, তারপর এখান থেকে আমাকে কারখানা পর্যন্ত পৌঁছে দেওয়া, এই সমস্ত জানা থাকলে আসলে আমার একটু সুবিধে হয়। দীনেশবাবুর সাথে ব্যোমকেশ অহেতুক পাটের ব্যাপারে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে তারপর 2 দিনের মধ্যেই জানাবে এমনটা বলে দীনেশবাবুর কাছ থেকে বেরিয়ে এলো। বেরিয়ে আসার সময় ও চারপাশটা ভালো করে লক্ষ্য করছিল। তারপর আমরা যখন বড় রাস্তায় এসে পড়েছি তখন ও বলল, সুধীররঞ্জনবাবু বোধহয় জানেন না, দীনেশবাবু তাকে ছাড়াই ব্যবসা করার কথা ভেবে ফেলেছেন। তবে হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? আর দীনেশবাবুকে দেখে খুব একটা সহজ লোক বলে মনে হলো না, যেটা সুধীর রঞ্জনবাবুকে দেখে মনে হয়েছিল। ভেতরে তো কোনো একটা রহস্য আছেই বন্ধু। ব্যবসার কাছে মাঝে মাঝে এমন কিছু করতে হয় যেগুলো ঠিক নয়। সুধীররঞ্জন বাবু বোধ হয় সেই সমস্ত কিছুতে রাজি নন, তাই হয়তো দীনেশবাবু একাই ব্যবসা করতে চাইছেন। তবে এই বড় অর্ডারটার উপরে তিনি বেশ চিন্তিত, বুঝতে পারলে? সবই বুঝতে পারলাম, কিন্তু সুধীররঞ্জনবাবুর কাছে পাঠানো চিঠিগুলো আসলে হুমকি নাকি সাবধানবাণী, সেটা কিন্তু আমার কাছে এখনো পরিষ্কার হলো না। আর তার বাড়ির উপরে নজর রেখে চলেছে কে? আমার কিন্তু মনে হয় দীনেশবাবু নয়। তিনি ব্যবসায়িক ক্ষেত্রে যেমনই হন না কেন, সুধীররঞ্জন বাবুর সাথে তিনি এখনও ব্যবসা করছেন, তাই তার কিছু হয়ে গেলে তিনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু একটা চুক্তি সবসময় থাকে অমরজিৎ। সুধীররঞ্জন বাবুর কিন্তু কেউ নেই, সেক্ষেত্রে তার এই চুক্তিটা ভালো করে দেখা দরকার। সেখান থেকে কিছু একটা জানতে পারা যাবে। আমার কিন্তু একটা ব্যাপার মনে হচ্ছে, বুঝলে? এই যে দীনেশবাবু বোধহয় কোনো কারণে অনাদিবাবুর সাথে আর এই ব্যবসাটা করতে চাইছেন না, কিংবা অন্য কোনো কারণ থাকতেও পারে। তাই সুধীররঞ্জন বাবুকে সরিয়ে দেওয়ার চক্রান্ত তিনি নিজেও করে থাকতে পারেন। সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে করাতে গেলে দোষটা তো তার উপরে পড়বে না। আর ওই যে কালো চাদর ঢাকা দেওয়া সেই লোকটি সুধীররঞ্জন বাবুকে যে কাগজ দিয়েছিল 2 বার, এক্ষেত্রে 2টো ব্যাপার হয়ে থাকতে পারে। ওই ভদ্রলোক হয়তো সুধীররঞ্জন বাবুর উপরে আক্রমণ হওয়ার ব্যাপারটা কোনোভাবে জানতে পেরেছেন, তাই তিনি সুধীররঞ্জন বাবুকে সাবধান করে দিচ্ছেন, কিন্তু কোনো কারণে তিনি সামনে আসতে পারছেন না। আবার এটাও হতে পারে ওই লোকটাই আসলে সুধীররঞ্জন বাবুর উপর নজর রেখে চলেছেন, আর তাই খুন করার আগে সে সুধীররঞ্জন বাবুকে কোনো একটা কারণে সাবধান করে দিতে চাইছে। তোমার যুক্তি অসাধারণ, কিন্তু কোনো একটা কারণে আমার মনে হচ্ছে এখানে এমন কোনোটাই ঘটেনি। এখানে অন্য কোনো একটা ব্যাপার ঘটেছে, আর সেই ব্যাপারটা আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে এবার কি করবে? একবার সুধীররঞ্জন বাবুর বাড়িতে যেতে হবে, চুক্তির ব্যাপারটা দেখা দরকার। তাছাড়া সুধীররঞ্জন বাবুর বাড়িতে গিয়ে তার ব্যাপারে আরও কিছু জানা দরকার। কেসটা এমন একটা জায়গায় এসে থমকে রয়েছে যেখান থেকে কেসটা যে কোনো দিকেই যেতে পারে।
মাত্র একটা সূত্র প্রয়োজন। কেসের বিষয়ে তেমন আর কোনো কথা হলো না। আমরা বাড়িতে ফিরে এলাম। পরদিন সকালেও কোথাও একটা বেরিয়ে পড়েছিল। আমি আমার রহস্য উপন্যাসটা আরও একবার দেখে নিচ্ছিলাম কোথাও কিছু ভুল হয়েছে নাকি। দুপুরে যখন ও ফিরে এলো তখন একটু উত্তেজিত হয়ে আমায় তার ঘরে ডেকে পাঠালো। আমি যেতেই ও বলল, সুধীর রঞ্জন বাবুর বাড়িতে গিয়েছিলাম। দীনেশবাবুর সঙ্গে সুধীর রঞ্জন বাবুর ব্যবসায়িক যে চুক্তি হয়েছে তাতে স্পষ্টভাবে লেখা রয়েছে, যদি কোনো কারণেই দুজনের একজন ব্যবসা থেকে সরে দাঁড়ান তাহলে কিন্তু ব্যবসার সমস্ত দায়িত্ব এবং অর্থ সবকিছুই চলে আসবে তার উপর, যে ব্যবসাটা বর্তমানে চালাচ্ছে। আর এই ব্যাপারটা সুধীর রঞ্জন বাবু নিজেও জানেন। কিন্তু তাতে আমাদের কি লাভ? এ থেকে কি জানা যাবে? তুমি বোধহয় বুঝতে পারছো না, যদি কেউ একজন এই ব্যবসা থেকে সরে দাঁড়ায় কিংবা এর মধ্যে কেউ একজন মারা যায়, তাহলেও কিন্তু ব্যাপারটা এই দাঁড়াচ্ছে, সুধীর রঞ্জন বাবু মারা গেলে সেক্ষেত্রে সমস্ত ব্যবসাটা এসে পড়বে দীনেশ বাবুর হাতে। তাহলে কি দীনেশবাবু এই কাজটা করাচ্ছেন? আর হুমকি চিঠিগুলো তাহলে তিনিই পাঠিয়েছেন? কিছুই বোঝা যাচ্ছে না। কেসের ব্যাপারে যতই আমরা জানতে পারছি ততই যেন সবকিছু আরো জটিল হয়ে যাচ্ছে। উমেশ চক্রবর্তী এই কেসে কোনো না কোনোভাবে জড়িত রয়েছেন। তার ব্যাপারটা পুরোপুরিভাবে উড়িয়ে দিতে আমি পারছি না, কিন্তু সেটা কেন তাই বুঝতে পারছি না। ভদ্রলোকের সাথে সুধীর রঞ্জনবাবুর সম্পর্ক তো ভালো, সেই কারণেই হয়তো তোমার এমনটা মনে হচ্ছে। একটা ব্যাপার জানা দরকার, এই দীনেশ হালদার এর আগে কি ব্যবসা করতেন আর কার সঙ্গে করতেন, তার সঙ্গে অন্য কারো সম্পর্ক আছে কিনা, আর সেই কালো চাদর মুড়ি দেওয়া লোকটাকে আসলে কে পাঠিয়েছে। আচ্ছা, একবার সুধীর রঞ্জনবাবুর বাড়ির উপরে নজর রাখলে হয় না? তার বাড়ির উপর তো কেউ নজর রেখে চলেছে, মানে তাকে বাড়ির আশেপাশেই থাকতে হবে। আমরা যদি উল্টো তার উপর নজর রাখি আর তাকে ধরতে পারি তাহলে তো। সেটা আমি আগেই ভেবে রেখেছি। সুধীর রঞ্জন বাবুর বাড়ির আশেপাশে পাহারার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এখনই কাউকে ধরতে আমি চাইছি না, কারণ তাহলে আসল ব্যাপারটা ভেতরেই থেকে যাবে, সেটা আমরা জানতে পারবো না। ওর মুখে একটা চিন্তার ভাঁজ আমি বুঝতে পারছিলাম। সে গভীরভাবে কিছু একটা ভেবে চলেছে, কিন্তু ঠিক কি ভাবছে সেটাই বুঝতে পারছিলাম না। এই কেসের সমাধানটা আমি যেমন ভেবেছিলাম ঠিক তেমনভাবে হয়নি। কেসের সমাধানটা হয়েছিল বড্ড অস্পষ্টভাবে। তাহলে সেই ব্যাপারটি বলি। মাঝে দুদিন কেটে গেল, ব্যোমকেশের সাথে আমার এই কেসের ব্যাপারে তেমন কিছুই কথা হলো না। একদিন সকালে আমাদের বাড়িতে হঠাৎ দাসবাবু এসে উপস্থিত। চায়ের পর্ব সেরে দাসবাবু বললেন, অজিতেশ বাবু, আপনার কথা মতো এই সুধীর রঞ্জন বাবুর বাড়িতে নজর রাখতে গিয়ে আমরা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখেছি। তার বাড়িতে আসলে নজর রেখে চলেছে দুজন। একজনকে রাতের বেলা তার বাড়ির ভেতরে ঢুকতে দেখা যায়, আর দ্বিতীয়জন কিন্তু তার বাড়ির ভেতরে ঢোকে না। সে দিনের বেলা বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, তবে তার গোটা শরীর একটা কালো চাদর দিয়ে ঢাকা থাকে। প্রথম যে লোকটি থাকে সেই লোকটি বিশেষ করে রাতের বেলায় আসে, তাই তার মুখটা ভালোভাবে দেখা সম্ভব নয়। আপনি বারণ করেছেন, তাই এদের কাউকেই এখনো পর্যন্ত আমরা গ্রেফতার করিনি। কিন্তু কেসটা কি বলুন তো অজিতেশবাবু, একজনের উপরে দুজন নজর রেখে চলেছে কেন? কথাটা শুনতে শুনতে ব্যোমকেশের মুখে একটা হাসি ফুটে উঠছিল মাঝে মাঝে। দাসবাবুর কথা শেষ হতেই ও বলল, দুজন মানুষ আসলে দুটো ভিন্ন উদ্দেশ্যে সুধীর রঞ্জন বাবুর উপর নজর রেখে চলেছে দাসবাবু। একজন সুধীর রঞ্জন বাবুর ক্ষতি করতে চাইছে, আর অন্যজন সুধীর রঞ্জন বাবুকে সাবধান করতে চাইছে। আমার মনে হয় দ্বিতীয় লোকটি সেই লোকটি যে আসলে। ব্যোমকেশ কথাটা বলতে বলতে হঠাৎ করেই কেমন যেন থেমে গেল। তারপর দাসবাবুকে বলে উঠল, এই সুধীর রঞ্জন বাবুর ব্যাপারে একটু খোঁজ খবর নেন তো দাসবাবু। এই ভদ্রলোক আগে ঠিক কিসের ব্যবসা করতেন, আর সেখানে তার সঙ্গে জড়িত আর কে কে ছিল। তার সঙ্গে উমেশ চক্রবর্তীর উপর একটু নজর রাখতে হবে। দীনেশবাবুর উপর এখন নজর রাখার দরকার নেই, যখন প্রয়োজন হবে তখন আমি বলে দেব। এর মাঝে কোনো কিছু ঘটে যাবে না তো? মানে সুধীর রঞ্জন বাবুর উপর তো একটা আক্রমণ হবার সম্ভাবনা রয়েছে, সেটা আপনি নিজেই বলেছেন। হবে না আশা করছি। এই কারখানায় পাট চালান দেওয়ার আগে পর্যন্ত কিছুই ঘটবে না, যা ঘটবে তারপরেই ঘটবে। তাই এই সময়ের মধ্যেই আমাদের কাজটা সেরে ফেলতে হবে। আমাদের হাতে আর দিন সাত রয়েছে, তারপরেই কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনার কথা মতো তাহলে সেই কাজটাই করছি।
আপনি যা ভালো বোঝেন। আর একটা কথা অজিতেশবাবু, হিরে চুরির চোর আসলে ধরা পড়েছে। ওই কর্মচারীদের মধ্যে একজনই এই কাজটা করেছিল। তার বাড়ি থেকে হীরাটা পাওয়া গেছে। আসলে হিরে চুরির ব্যাপারটা চারপাশে ছড়িয়ে পড়ার জন্য সে আর সেটা কোথাও বিক্রি করতে পারেনি। বেশ, তাহলে তো ভালোই হলো। আপনার এই নিরলস প্রচেষ্টার জন্যই ব্যাপারটা সম্ভব হলো দাসবাবু। দাসবাবুর মুখের হাসিটা আরও একটু বিস্তৃত হলো। দাসবাবু বেরিয়ে যাওয়ার পরেই আমি ব্যোমকেশকে বললাম, তুমি কি ভাবছো বলো তো? কেসটা প্রায় শেষ হয়ে এসেছে, এখন শুধু শেষ খেলাটুকু বাকি। তারপরেই অপরাধী আমাদের সামনে এসে পড়বে। তবে এই কেসে অপরাধী যে খুব একটা বড় সমস্যায় পড়বে এবং কেসটা খুব যে স্পষ্টভাবে শেষ হবে সেটাও আমার মনে হচ্ছে না। সমস্ত কিছু কিন্তু একটা অনুমান, আর এই কেসে বড় অপরাধ তেমন কোনো ঘটবে না। ব্যোমকেশ যে কি বলে চলল তা সে নিজেই জানে। আমি তার কোনো কথাই বুঝতে পারলাম না। তবে ব্যোমকেশ যখন ভেবে নিয়েছে সে আর কিছুই বলবে না, তখন তার মুখ থেকে কথা বার করা যাবে না, তাই আমিও চেষ্টা করলাম না। এরপর কিন্তু ব্যোমকেশকে আর কেসটা নিয়ে তেমন বিচলিত দেখলাম না। মাঝে মাঝে টেলিফোনে দাসবাবুর সাথে কথাবার্তা হতে লাগলো। তবে এর মধ্যেই আমার কাছে সেই রহস্য উপন্যাসটা শুনতে চাইল, আর সেটা শোনানোর পরেই বুঝতে পারলাম অনেক ব্যাপার আমার অজানা ছিল। সেগুলো ওর কাছ থেকে জেনে আবার নতুন করে যোগ করলাম। রহস্য উপন্যাসের কাজ যেদিন শেষ হলো সেদিন দাসবাবু আবার আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। সামনের চেয়ারে বসে টুপিটা খুলে টেবিলের উপরে রেখে বললেন, আপনি কেমন করে বুঝেছিলেন অজিতেশবাবু যে আসল অপরাধী সুধীর রঞ্জন বাবু? দাসবাবুর কথায় আমি কেমন যেন চমকে উঠলাম। বললাম, আসল অপরাধী সুধীর রঞ্জন বাবু? তার মানে কি? ব্যোমকেশ হাসল হা হা করে। অনেকক্ষণ হেসে তারপরে বলল, তোমায় বলেছিলাম না বন্ধু, মাঝে মাঝে অপরাধী নিজেকে ভালো সাজানোর জন্য অনেক কাজ করে থাকে, আর সেক্ষেত্রে সে নিজের নিরপরাধ প্রমাণ হওয়ার জন্য কোনো একটা সূত্র রেখে যেতে চায়। সুধীর রঞ্জন বাবু এক্ষেত্রে তাই করেছিলেন। তিনি আমার কাছে এসে একটা মিথ্যে গল্প সাজিয়ে বলে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে চেয়েছিলেন। একটা ব্যাপার ভেবে দেখো, ভদ্রলোকের কাছে ওই কাগজটা দুবার এলো, অথচ ভদ্রলোক কিন্তু সেই কাগজটা নিজের কাছে রাখেনি, আমাকেও দেখায়নি। আসলে সুধীর রঞ্জন বাবু তার এই পাটের ব্যবসাটা নিয়ে একটা বড় ষড়যন্ত্র করেছিলেন। আসলে তাদের চুক্তিতে লেখা রয়েছে, দুজনের মধ্যে একজন যদি ব্যবসা ছেড়ে দেয় তাহলে অপরজন ব্যবসাটা পাবে। সেক্ষেত্রে যে ব্যবসা ছেড়ে দিচ্ছে তার আর্থিক কোনো ক্ষতি না হলেও ব্যবসায়িক ক্ষেত্রে অনেকটা ক্ষতি হবে। এখানে সুধীর রঞ্জন বাবু আসলে এই মিথ্যে গল্প সাজিয়ে প্রমাণ করতে চাইছিলেন যে দীনেশ হালদার তাকে অনুসরণ করছে এবং মারার চেষ্টা করছে, আর তাই এই মিথ্যে নাটকটা তিনি করেছিলেন। সেক্ষেত্রে তিনি নিজেই দীনেশ হালদারের কাছ থেকে ব্যবসায়িক ক্ষেত্রে সরে এলে গোটা কোম্পানিটা তার কাছেই থাকবে, আর তখন তিনি উমেশ চক্রবর্তীর সঙ্গে মিলে কাজটা আবার নতুন করে শুরু করতে পারবেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই গোটা ব্যাপারটা আমায় একটু খুলে বলো তো। এই সুধীর রঞ্জন বাবুর সঙ্গে আসলে তার প্রথম ব্যবসার সময় উমেশ চক্রবর্তীর একটা যোগাযোগ ছিল। তখন কিন্তু সুধীর রঞ্জন বাবু নিজের ব্যবসা করতেন না, কোনো একটা ব্যবসায় কাজ করতেন, আর সেই কাজ করতে করতে তিনি ব্যবসা সম্পর্কে সমস্ত অভিজ্ঞতা অর্জন করে নেন। ঠিক যেই সময় উমেশ চক্রবর্তী আইনের সমস্যায় এসে তার ব্যবসা বন্ধ করতে বাধ্য হন এবং কয়েক মাস জেলের ঘানি টানেন, সেই সময় কিন্তু সুধীর রঞ্জন বাবু দীনেশ হালদারের সঙ্গে তার এই ব্যবসাটা শুরু করেছিলেন। আসলে এই সময়টা চুপচাপ বসে না থেকে একটা অফিস, একটা গুদামঘর, এই সমস্ত জোগাড় করে নেওয়াটা তার আসল উদ্দেশ্য ছিল। তাই চুক্তিপত্রের সময় তেমনই লেখা ছিল যে ব্যবসা ছেড়ে দেওয়ার সময় যদি কারোর অপরাধ প্রমাণিত হয় কিংবা তার অসৎ উদ্দেশ্য থাকে তাহলে তার কাছে এই অফিস, গুদামঘর কোনো কিছুই যাবে না। শুধুমাত্র অর্থ যা ব্যবসা থেকে উপার্জিত হয়েছে তা অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে। উমেশ চক্রবর্তী জেল থেকে বেরোনোর পরে যখন বুঝতে পারেন তিনি পুরো ডুবে গেছেন, তখন তিনি প্রথমেই সুধীর রঞ্জন বাবুর দ্বারস্থ হন। সুধীর রঞ্জন বাবু ভেবেছিলেন এই দীনেশ হালদারকে উমেশ চক্রবর্তীর ব্যাপারে বলে তাকে তাদের ব্যবসায় নিয়ে নেবেন, কিন্তু দীনেশ হালদার তার কথায় রাজি হন না। সুধীর রঞ্জন বাবু কিন্তু নিজে দীনেশ হালদারের কাছে উমেশ চক্রবর্তীকে নিয়ে যাননি।
উমেশ চক্রবর্তী নিজেই তার কাছে গিয়েছিলেন, কিন্তু দীনেশ হালদার উমেশ চক্রবর্তীকে অপমান করে এবং আরও সমস্ত কথা বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। তোমার হয়তো মনে আছে, সুধীর রঞ্জন বাবু পরে এই ঘটনার জন্য উমেশ চক্রবর্তীর সঙ্গে দেখা করে তার কাছে ক্ষমাও চান। হঠাৎ করে তিনি উমেশ চক্রবর্তীর সঙ্গে এত ভালো ব্যবহার করতে গেলেন কেন, সেটাই দীনেশ হালদারের পছন্দ হয় না। তিনি তখন ভেবে নেন যে এই ব্যবসা তিনি এরপর একাই করবেন, সুধীর রঞ্জন বাবুকে ব্যবসা থেকে সরিয়ে দেবেন। সে ব্যাপারে তিনি অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তোমার হয়তো মনে আছে, আমাদের কাছে তিনি এই কথাই বলেছিলেন। আর তখনই সুধীর রঞ্জন বাবু বুঝতে পারেন যে এভাবে তাকে ব্যবসা থেকে সরিয়ে ফেলতে গেলে দীনেশ হালদারের কাছে অনেক কিছু প্রমাণ থাকবে। উমেশ চক্রবর্তীর সঙ্গে সুধীর রঞ্জন বাবুর যোগাযোগ, এমনকি ব্যবসা যে সুধীর রঞ্জন বাবু নিজেও বেশি দেখেন না, সেই সমস্ত ব্যাপার। সেক্ষেত্রে সমস্ত কিছু সম্পত্তি শুধু অর্থবাদে চলে যাবে দীনেশ হালদারের কাছে। তাই তিনি একটা পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা মতো বোধহয় ওই বাচ্চা ছেলেটা এবং ওই চাদর মুড়ি দেওয়া লোকটারও ব্যবস্থা করেন। তারপর একটা গল্প সাজিয়ে তিনি আমার কাছে আসেন। এইখানে তিনি সামান্য একটা ভুল করেন। তিনি যেদিন আমার বাড়িতে এসেছিলেন তার পরদিন থেকেই কিন্তু তার বাড়ির উপর দুজন নজর রাখতে শুরু করে। তার আগে থেকে শুধুমাত্র একজন তার বাড়ির উপর নজর রাখতে শুরু করেছিল। আসলে তিনি যখন আমার কাছে আসেন তখন তিনি বারবার সাবধানবাণী এই কথাটা বলেছিলেন। হুমকি এবং সাবধানবাণী দুটোই অনুমান করেছিলেন, তাই সেক্ষেত্রে কেসটা সাজাতে গেলে দুজনকে রাখা দরকার। তিনি আমার কাছে এটা তুলে ধরতে চাইছিলেন যে কেউ তার ক্ষতি করতে চাইছে, আর যে ক্ষতি করতে চাইছে সে আসলে দীনেশ হালদার। তাই হালদারের ঠিকানা এবং অফিস ঘর সবকিছুই তিনি আমার কাছে খুলে বলেন, যাতে আমি সেখানে গিয়ে খোঁজ খবর নিলে জানতে পারি যে দীনেশ হালদার ব্যবসা থেকে সুধীর রঞ্জন বাবুকে সরিয়ে দিতে চাইছেন। আর সেটা জানতে পারলে আমার সন্দেহ দীনেশ হালদারের দিকেই যাবে। পরিকল্পনাটা তিনি ভালোই করেছিলেন, কিন্তু ওই চুক্তিপত্রটা দেখেই আমার সামান্য কেমন যেন সন্দেহ হয়েছিল। তারপর উমেশ চক্রবর্তীর ব্যাপারে খোঁজ খবর নিয়ে আমি জানতে পারি সুধীর রঞ্জন বাবুর আগের কাজের জায়গায় উমেশ চক্রবর্তীও ছিলেন। তারপরে উমেশ চক্রবর্তী আর সুধীর রঞ্জন বাবুর একটু বেশি মেলামেশা, এই সমস্ত কিছু, আর দীনেশ হালদারের সুধীর রঞ্জন বাবুর ব্যাপারে উদাসীনতা, এই সমস্ত কিছু আমায় একটা সন্দেহ তৈরি করে দেয়। আর তারপরে ওই কালো চাদরে ঢাকা লোকটাকে ধরার পরে আমার কাছে গোটা ব্যাপারটা কেমন যেন পরিষ্কার হয়ে যায়। সেই লোকটি আমায় বলে আসলে সুধীর রঞ্জন বাবুর কোনো একটা বিপদ রয়েছে, তাই সে সাবধান করে দিতে চাইছে, কিন্তু সেই বিপদটা কার কাছ থেকে আছে সে ব্যাপারে সে কিছুই জানে না। ওই অফিস ঘরে দীনেশ হালদারকে কারো সঙ্গে সে কথা বলতে দেখেছে সুধীর রঞ্জন বাবুর ব্যাপারে, আর তখনই তার ব্যাপারটা মনে হয়েছিল। কিন্তু থানায় দীনেশ হালদার যখন ওই লোকটাকে দেখে তখন সে জানায় ওই লোকটা আসলে সুধীর রঞ্জন বাবুরই একজন চেনা লোক। তারপর তো বাকি সমস্যাটাই অনুমান, আর বাকিটা ওদের সবার সঙ্গে কথা বলেই বোঝা যায়। তবে এক্ষেত্রে অপরাধী যে অপরাধে দোষী সেটা হলো শুধুমাত্র ব্যবসায় দুরম্বরি করার চেষ্টা এবং মিথ্যে অপরাধ তৈরি করে দীনেশ হালদারকে ফাঁসিয়ে ব্যবসা নিজের নামে করে নেওয়া। এ ব্যাপারে আদালত যা বুঝবে তাই করবে। আমার কাজ আপাতত এখানেই শেষ। তাহলে এই কেসে তোমার প্রাপ্য কিছুই জুটল না। সুধীর রঞ্জন বাবু কিন্তু বলেছিলেন তোমায় বঞ্চিত করবেন না, তাহলে তোমায় বঞ্চিত করতেই হলো। হ্যাঁ, সেটা বোধহয় পুরোপুরি হলো না ভাইয়া। দীনেশ হালদার আমার আসল পরিচয় এবং গোটা কেসের ব্যাপারটা জানতে পেরে আমার উপর খুশি হয়েছেন। তিনি বলেছেন এই গোটা কেসে আমি যা সময় ব্যয় করেছি কিংবা আমার যে যে কাজ করতে হয়েছে তার সমস্ত খরচ তিনি আমায় দিয়ে দেবেন। উপরন্তু তাকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য এবং তার ব্যবসাটাকে বাঁচানোর জন্য তিনি আমায় বঞ্চিত করবেন না। আশা করি তার বঞ্চিত না করাটা আর সুধীর রঞ্জন বাবুর বঞ্চিত করাটা দুটোই আমি একই ব্যাপার বলে মনে করে নিতে পারবো। কথাটা শেষ করে ও মাথার পেছনে একটা হাত দিয়ে ইজি চেয়ারে হেলান দিল। দাসবাবু বলে উঠলেন, আচ্ছা অজিতেশ বাবু, আমায় একটা কথা বলুন তো, আপনার ঠিক কখন সন্দেহ হলো যে ওই সুধীর রঞ্জন নামের ভদ্রলোকটি আসলে অপরাধী? উমেশ চক্রবর্তীর সঙ্গে যখন আমি কথা বলি তখন তিনি কথায় কথায় তার আগের কাজের জায়গায় সুধীর রঞ্জন বাবুর সঙ্গে তার একটা সম্পর্কের কথা বলে ফেলেছিলেন। সত্যি বলতে উমেশবাবু শুধুমাত্র নিজের ব্যবসাটাকে আবার নতুন করে চালু করতে চাইছিলেন। তাছাড়া
তার আর অন্য কোনো চাহিদা ছিল না। তবে তিনি আমায় যা বলেছেন তার সমস্ত কিছুই সত্যি। বাকি সমস্ত পরিকল্পনা ছিল সুধীর রঞ্জন বাবুর নিজের, তাই সেখান থেকেই আমার সন্দেহ হয়েছিল। আর একটা কথা দাসবাবু, আজ রাতেই সুধীর রঞ্জন বাবু আর দীনেশ হালদারের কোম্পানির ওই কারখানায় পাটের চালান হয়ে যাবে। আশা করি এরপরে তারা একসঙ্গে ব্যবসা করতে চাইবে না। দীনেশবাবু একাই সবটা সামলে নিতে পারবেন। তবে সুধীর রঞ্জন বাবু আর উমেশ চক্রবর্তীকে বোধহয় আবার নতুন করে সমস্ত কিছু শুরু করতে হবে। যদি এবার উমেশ চক্রবর্তীর বদলে সুধীর রঞ্জন বাবুকে জেলের ঘানি না টানতে হয় তো। দাসবাবু হেসে উঠলেন। তারপর আমাদের বিদায় জানিয়ে তিনি চলে গেলেন। এবারে ব্যোমকেশ বলল, বন্ধু যাও, তোমার রহস্য উপন্যাসটা নিয়ে এসো, একবার না হয় সেটা শুনেই দেখি। আশা করি তোমায় যা যা বলেছিলাম সেই সংযোজনটা তুমি করে নিয়েছো। এবার নতুন করে শোনাও তো। ব্যোমকেশের কথায় আমি একটু খুশি হই পাশের ঘর থেকে খাতাটা নিয়ে এলাম। তারপর খাতা খুলে পড়তে শুরু করলাম। এই রহস্য উপন্যাসটার নাম কি দিয়েছ? আমি সামান্য হেসে বললাম, অর্থম অনর্থম। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ, শুরু করো।